আইটিপি এক্সামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার মানে যেহেতু আমাদের পরীক্ষার ডিক্লারেশন হয়েছে, অতএব আমরা আজ থেকে এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করব। কোনো ডিলে করা যাবে না, কারণ স্বল্প সময়ের মধ্যে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের এই পরীক্ষাটি হয়ে যাবে। আর যেহেতু আমরা জানি যে সরকার চাচ্ছে কর জালকে সম্প্রসারণ করা, বৃদ্ধি করা, যার লক্ষ্যে ইতিমধ্যে ১ কোটি করদাতা আমাদের ছাড়িয়েছে। করদাতার সংখ্যা কিন্তু এখন ১ কোটি প্লাস। অতএব এই যে বিশাল একটি জনসংখ্যা করজাদের মধ্যে চলে এসেছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কর আইনজীবী বা ট্যাক্স কনসালটেন্ট প্রয়োজন, যা বর্তমান সময়ে খুবই কম, নগণ্য বলতে পারেন, একদমই নাই বললেই চলে যে পরিমাণ আমাদের প্রয়োজন। সেই ক্ষেত্রে এই পেশার যে ভবিষ্যৎ উজ্জ্বল, এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করে না। সকলেই এই বিষয়ে একমত যে যিনি এখন ট্যাক্সকে ক্যারিয়ার হিসাবে নেবেন, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অতএব আপনাকে কিন্তু এই পরীক্ষায় পাশ করতেই হবে। কারণ কি, আমরা জানি যে এই পরীক্ষাটি ৫ বছর পরে পরে হয়। ২০১৭ সালের পরে যদিও আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আরো ১-২ বছর আগে, কিন্তু হয়নি। তবে ২৪ সালে আপনি যে সুযোগটা পেয়েছেন, যাতে কোনোভাবেই এই সুযোগটা মিস না হয়। প্রয়োজনে আপনি আমাদের এখানে কোর্স করেন বা অন্য কোথাও কোর্স করেন। নিয়মিতভাবে, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আপনি একটি স্টাডি প্ল্যান করেন যে কিভাবে আমি এই পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হতে পারি। কারণ আপনি তো এই স্বল্প সময়ে, ধরেন আপনার অক্টোবরের শেষের দিকে পরীক্ষা হতে পারে, অথবা সর্বোচ্চ নভেম্বরের ফার্স্ট উইকে, এর পরে কিন্তু হবে না। এর আগেও হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে খুব একটি বেশি সময় কিন্তু আপনি পাচ্ছেন। এই অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি বেটার প্রস্তুতি নিবেন, তার একটি প্ল্যানিং আপনি করেন। আজকের সেমিনারে আমরা দেখিয়ে দিব যে আপনার প্ল্যানিং কি হওয়া উচিত, কিভাবে আপনার পড়াশোনাটা শুরু করা দরকার। কারণ এখন এই ১ মাস আপনার অনেক কর্মব্যস্ততা থাকবে, আপনি অন্য কাজ করে, এটা আমরা জানি। তারপরেও এর পিছনে আপনাকে সময় দিতে হবে। তা না হলে কিন্তু আপনার ক্যারিয়ারে এই আইনজীবী যে শব্দটা, এটা যুক্ত হবে না। এই ১ম কথা হচ্ছে, আমরা আর দেরি করব না। আমরা আজ থেকে প্রস্তুতি নিব। এখন কথা হচ্ছে যে অনেকে মনে করতে পারেন যে এই পরীক্ষাটা খুবই সহজ। আবার অনেকে মনে করতে পারেন না, খুবই কঠিন। আমি বলি, এই পরীক্ষা সহজ কঠিন এটা ডিপেন্ড করে আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন তার উপর। যদি আপনার প্রস্তুতি ভালো হয়, আপনার জন্য এই পরীক্ষা অবশ্যই সহজ। আর যদি আপনি সঠিকভাবে প্রস্তুতি না নিতে পারেন, তাহলে আপনার জন্য পরীক্ষাটি কঠিন মনেও হতে পারে। তাহলে আজকে আমরা জানতে চাই যে আইটিপি পরীক্ষাটা কিভাবে নিতে হবে, আমার কি সিলেবাস আছে, আমি আসলে পরীক্ষার জন্য ক্যাপাবল কিনা, এই বিষয়গুলো আগে ক্লিয়ার করি। এরপর পড়াশোনার বিষয়গুলো আমরা দেখব। খুব সংক্ষিপ্ত সময়ে আমি টোটালি একটি সামারি করে দেব আপনাদেরকে পরীক্ষার জন্য। আশা করছি যে এর মাধ্যমে আপনার আহ, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে পরীক্ষার যে তারিখ, এটা আমরা জানি যে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। ১৯ সেপ্টেম্বরের পরে কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে তারা কিন্তু পরীক্ষার তারিখটা ডিক্লেয়ার করবে, এনবিআর। তাহলে এই পরীক্ষার তারিখ ডিক্লেয়ার করার কিন্তু খুব বেশি সময় আমরা পাচ্ছি না। তাহলে এই কারণে আমাদের এখনই কিন্তু শুরু হচ্ছে। ১৯ ২৯ ২৯ সেপ্টেম্বর হচ্ছে আমাদের লাস্ট ডেট। এর মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন শেষ করতে হবে। যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি, একদম লাস্ট ২৯ তারিখের জন্য ওয়েট করার দরকার নেই। আপনি এখনই আপনার প্রসেসটা শুরু করেন, আপনার অ্যাপ্লিকেশনটা শুরু করেন। দ্রুত সময়ের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। নাম্বার 1, আপনার কাজ হচ্ছে এখন অ্যাপ্লিকেশন করা। অ্যাপ্লিকেশনের সময় দেখেন যে আপনি আসলে এটার জন্য যোগ্য কিনা। এখানে যারা আছেন মোটামুটি আমি মনে করছি সবাই যোগ্য। তারপর একবার বলে দেওয়া, যেমন আপনার আ আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে, অথবা কর বিষয়ে ডিগ্রি থাকতে হবে, হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যিক যেকোনো বিষয়ে ডিগ্রি, উচ্চতর অডিটিং বা ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা ইন ট্যাক্সেশন থাকতে পারে, উচ্চতর অডিটিং এবং ব্যাংকিং এর ডিগ্রি থাকতে পারে। এখানে ৬টি কথা বলা আছে। ৭টি কথা বলা হয় টোটাল। এই যেকোনো একটি যোগ্যতা আপনার থাকলেই, যেকোনো একটি ডিগ্রি থাকলেই আপনি কিন্তু আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হবে। তা আমি জানি যে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই আইটিপি পরীক্ষার জন্য যোগ্য, ক্যাপাবল। সো এখানে উপস্থিত হয়েছেন। অতএব
এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন না। আমাদের মেইন কনসার্ন যে জায়গাটা হচ্ছে যে আইটিবি যে পরীক্ষা এটা কিভাবে হয়। আহ, আপনাদের জন্য খুব একটি ভালো সংবাদ হচ্ছে যে আইটিবি পরীক্ষাটা শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ। কারণ এখন আমরা দেখি যে অসংখ্য প্রতিযোগিতায় মূলক যে পরীক্ষাগুলো আছে সেখানে এমসিকিউ টাইপের একটি পরীক্ষা হয়, যেখানে আমাদের অনেক ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেনের যে অ্যান্সার করাটা কঠিন হয়ে যায়, অনেক কিছু মুখস্থর মতো করতে হয়, এই বিষয়গুলো একটু থাকে। কিন্তু আইটিপি পরীক্ষায় কিন্তু আমরা এটা দেখছিলাম। আইটিপি পরীক্ষাতে কি হচ্ছে, এখানে শুধু লিখিত পরীক্ষা হচ্ছে এবং 3 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা হচ্ছে, মাত্র 50-এ পাস। তার মানে 50% মার্ক পেলেই কিন্তু আপনি পাশ করে যাচ্ছেন। এর আগের পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের মার্ক ছিল হচ্ছে 40-এ পাস। এবার কিন্তু মার্কটা একটু বাড়িয়েছে, কারণ এবার অ্যাপ্লিক্যান্ট সংখ্যা কিন্তু বাড়তে পারে। সো আপনাকে কিন্তু সেভাবে চিন্তা করতে হবে যে অ্যাপ্লিক্যান্ট বাড়ুক কমুক এটা আমার কোনো বিষয় নয়, আমাকে এই এক্সামে পাশ করতেই হবে। এই নিয়তে কিন্তু আমি আজকে সেমিনারে অংশগ্রহণ করেছি। অথবা অনেকে আছেন যে এখানে আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়েছেন। আমরা খুব কেয়ারফুলি এই কোর্সগুলোকে নিচ্ছি, যাতে করে যারা আমাদের অলরেডি কোর্সে এনরোল করেছে তাদেরকে অলরেডি আমরা সাজেশন এবং কিভাবে পড়তে হবে সবকিছু ডকুমেন্টারি দিয়ে ফেলেছি, যাতে প্রস্তুতিতে তাদের কোনো ধরনের গ্যাপ না থাকে। যদি একজন নেয় যেন আপনি চান্স পান, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে প্রথমত আমরা একটা পরীক্ষার কথা বলি, লিখিত পরীক্ষা। মৌখিক পরীক্ষার বিষয়টা আমরা পরে নিয়ে আসি। 2টি ধাপ। আপনি লিখিত পরীক্ষায় পাশ করলে দেন আপনাকে ভাইবার জন্য কল করা হলো, ভাইভায় পাশ করলে আপনি এনরোল করলেন। এটা একটা প্রসেস। এই লিখিত পরীক্ষায় যে 100 মার্কের প্রশ্নটা আসবে, এটা নিয়ে হচ্ছে আমাদের সকল চিন্তা ধ্যান ধারণা, মাথা ব্যথা এখন কাজ করছে। তাহলে প্রথমত এই লিখিত পরীক্ষায় সিলেবাসটা আমরা একটু জেনে নিই যে কোন কোন টপিক থেকে আমাদের প্রশ্ন আসবে। এই লিখিত পরীক্ষায় টোটাল 8টা বিষয় নিয়ে আসা হয়েছে, 10টি বিষয় নিয়ে আসা হচ্ছে। তার মধ্যে 7টি হচ্ছে আইন, আয়কর আইন থেকে, আর বাকি 3টি হচ্ছে হিসাব বিজ্ঞান, বাংলা এবং ইংরেজি। টোটাল 10টি টপিকের উপরে আপনার পরীক্ষা হবে, কিন্তু বিষয় 10টি নয়। কিন্তু এই যে 1 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে আয়কর আইনের বিষয়। এরপরে অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, এরপর হচ্ছে বাংলা এবং ইংরেজি। তাহলে মূলত আপনার সাবজেক্ট হচ্ছে 4টা। 4টা সাবজেক্টের উপরে আপনার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মেইনলি বেসিক্যালি 4টা। তাহলে আমরা এখানে 4টা সাবজেক্টের উপরে পড়াশোনা করব। তার মধ্যে স্পেসিফিক্যালি 7টি টপিক আছে শুধুমাত্র আয়কর আইনের সাথে সম্পর্কিত টপিক, যেটা সরাসরি ইনকাম ট্যাক্স অ্যাক্টের সাথে রিলেট করে। আমাদের টপিকগুলোর একটি পরিচয় আমি আপনাদের সাথে প্রথমে দিতে চাই, যে সিলেবাসে আসলে কি আছে এই জিনিসগুলো কি। যেমন 1 নম্বর হচ্ছে আয়কর আইন 2023। দেখেন 1 নম্বর যে আমাদের সিলেবাসের যে বিষয়টা আছে এটা হচ্ছে আয়কর আইন 2023। এটা, এই আয়কর আইন আমরা জানি এর পূর্বেও আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 ছিল। এর পরবর্তীতে এখন লেটেস্ট যে আইনটা হয়েছে এটা হচ্ছে আয়কর আইন 2023। দীর্ঘ 40 বছর পরে আমরা ইনকাম ট্যাক্সের উপরে একটি আইন পেয়েছি, অর্ডিন্যান্সের পরে 1984 পরে। তা এই যে আয়কর আইন 2023 হলো, সেখানে আমরা 345টি সেকশন আছে এই আইনে এবং 8টি তফসিল আছে। তো এই 345টি সেকশন এবং 8টি তফসিল, এখন এই টোটালটাই কি আপনার পড়তে হবে? না, আমি বলি কি যে আপনার টোটাল আইনটা যে পড়তে হবে আইটিভির জন্য, বিষয়টা এরকম নয়। এই আইনে একটি পার্ট আছে, যেমন অ্যাপিলের পার্ট, কোম্পানি রিটার্নের পার্ট, এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো থেকে আপনার আইটিপি পরীক্ষায় প্রশ্ন আসে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে ইনকাম ট্যাক্স যে আইনটা আছে 2023 সালের যে আইনটা আছে,
সেই আইনের কোন সেকশন গুলো আমার আইজিপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যা হয়তোবা আমরা একটু পরে দেখিয়ে দিব। সকল সেকশন, এই 345টি সেকশন আপনার আইটিপি পরীক্ষার জন্য না, সেই সেকশন গুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে। যেমন আয়কর আইনের সেকশন 2-তে 93 ডেফিনেশন আছে, এই 93টা সংজ্ঞা দেওয়া আছে। এই 93টা সংজ্ঞার মধ্যে আমাদের হয়তো 3-4টা সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে। 2 মার্ক করে প্রতিটা সংজ্ঞায় থাকবে, হয়তো 5 মার্কের প্রশ্ন থাকতে পারে বা 10 মার্কেরও থাকতে পারে। তাহলে এই ডেফিনেশন থেকে প্রশ্ন আসবে। তাহলে ডেফিনেশন হচ্ছে 93টা। এখন 93টা কি আমি পড়বো বা মুখস্থ করবো? প্রথম কথা হচ্ছে একদমই ডেফিনেশন আপনাকে হুবহু মুখস্থ করার দরকার নেই। এটা পড়ার একটা সিস্টেম আছে যা আমরা দেখাবো পরবর্তীতে। আর এই 93টা ডেফিনেশন আপনার পড়তে হবে না। আপনাকে সেখান থেকে নির্দিষ্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশন আছে, কিছু সংজ্ঞা আছে, যেগুলো পড়তে হবে। তাহলে আমরা সিলেবাস দেখে যে এই যে প্রথম যে আইনটা 345টি সেকশন, 8টা তফসিলে বড় একটা আইন, এত বড় সিলেবাস দিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখান থেকে আমরা একদমই স্পেসিফিক যেগুলো পরীক্ষা আসার মতো, অর্থাৎ পরীক্ষায় যা আসে, যেখান থেকে আসে, এটাই আমরা পড়বো। তাহলে আমার এই 1 মাসের মধ্যে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। আর আমি যদি মনে করি যে না, আমি টোটাল আইন পড়বো, তাহলে আমার পরীক্ষায় পাশ করা আদৌ সম্ভব। দ্বিতীয়টা বিষয়টা খেয়াল করেন যে আয়কর আইনের সাথে আমাদের অর্থ আইনের সাথে একদম বলা চলে যে ওতপ্রোতভাবে জড়িত বা একদমই রিলেট করে। কারণ কি, অর্থ আইনের মাধ্যমে প্রতি বছর আমাদের ইনকাম ট্যাক্সের কিছু বিষয় চেঞ্জ করা হয়। আপনি বলতে পারেন কোন বিষয়গুলো চেঞ্জ করা হয়। এটা হচ্ছে ট্যাক্স রেট চেঞ্জ করা হয়, কর অব্যাহতি চেঞ্জ করা হয়, সারচার্জের বিষয়গুলো চেঞ্জ করা হয়, ট্যাক্স এক্সামশন বা রিডিউস রেট, এরকম কিছু বিষয় চেঞ্জ করা হয়। তাহলে আপনি শুধুমাত্র এই অর্থ আইন কিন্তু বড় একটি আইন, সেখানে ইনকাম ট্যাক্সের যে আপডেট পরিবর্তনগুলো এসেছে 2024 সালে, শুধু সেই পরিবর্তনগুলো, যেমন ট্যাক্স রেট, এটা অর্থ আইন থেকে নিতে হবে। এটা কিন্তু মূলত আয়কর আইনের বাহিরে নতুন কোনো আইন না। এটা হচ্ছে আয়কর আইনের একটি সাপোর্টিং আইন, যার মাধ্যমে আমাদের প্রতি বছর ইনকাম ট্যাক্সের যে আপগ্রেড গুলো হয়, যে পরিবর্তন গুলো হয়, এটা এই আইনের মাধ্যমে আমরা পেয়ে যাই। তাহলে অর্থ আইন যেহেতু আমাদের 24 সালের যে অর্থ আইন, এটা এখন কার্যকর আছে। 23 সালেরটা কিন্তু এখন বাতিল। 24 সালে নতুন অর্থ আইন এসেছে, এই 24 সালের অর্থ আইনটা আমাদের ফলো করতে হবে। দেখেন, আমাদের বাংলাদেশে এখন প্রায় 2000-এর মতো আইন আছে। কিন্তু এই যে 2000 আইন আছে, এর মধ্যে 800 হচ্ছে শুধুমাত্র রুলস, আর 1200 হচ্ছে সরাসরি অ্যাক্ট। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিটি অ্যাক্টের রুলস নাই, অনেক আইনের বিধিমালা দরকার হয়। যেমন ধরেন, এই ট্যাক্স আইনে আপনি মূল কথাগুলো পাবেন, মূল বিষয়গুলো পাবেন, কিন্তু অনেক সময় আপনার মনে হতে পারে, যেমন আপনি হিসাব রাখবেন। এখন আপনার মনে হতে পারে আমি কিভাবে হিসাব রাখবো, কোন ফর্মে হিসাব রাখবো। তো এই যে যে ব্যাখ্যামূলক যে বিষয়গুলো আছে, এগুলো সব কিছু থাকে হচ্ছে আমাদের রুলসে। তাহলে রুলস মানে হচ্ছে বিধিমালা। আমাদের 2023 সালে আইন হলেও 2023 সালে কোনো বিধিমালা হয়নি। এ কারণে আমাদের আয়কর বিধিমালা 1984 পুরোটাকে পড়তে হবে আইটিপির জন্য না। আমাদের এই বিধিমালার উপর একটা এসআরও আছে, এটা দেখবেন। আজকে সবকিছু তো বলা যাচ্ছে না, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলে। একটা এসআরও আছে, সেই এসআরও তে বলা আছে যে এই বিধিমালার কোন বিধিগুলো বাতিল হয়েছে। এই যে বিধিগুলো বাতিল হয়েছে, সেই বিধিগুলো আপনার রিপিট করার দরকার নেই। শুধুমাত্র এই ইনকাম ট্যাক্স রুলস 1984 এর কিছু বিধি এখনো কার্যকর আছে, সেই বিধিগুলো আমাদের পড়তে হবে। তাও আমি বলে দিব যে কোন কোন বিধি দরকার হয়। এটা খুবই সংক্ষিপ্ত ভাবে পড়া সম্ভব। তাহলে আমাদের 3টা হয়ে গেল। এরপর উৎসেকর বিধিমালা, এটা খুবই গুরুত্বপূর্ণ।
উৎসে কর তো আমরা বুঝি, তার এখানে আছে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, যেটা বলা হয় যে পেইং অথরিটি ইজ রিকোয়ার্ড টু ডিডাক্ট ট্যাক্স বিফোর পেমেন্ট মেড টু দ্য এসএসসি ইন সাম স্পেসিফিক এরিয়া। অর্থাৎ ইনকাম ট্যাক্সের একটি বিপরীত প্রক্রিয়া হচ্ছে টিডিএস। ইনকাম ট্যাক্স অর্থ কি? একজন ব্যক্তি আয় করার পরে সে নিজে থেকে হিসাব করে সরকারকে যে ট্যাক্স দেয়, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর টিডিএস হচ্ছে ব্যক্তি, তিনি ইনকাম করার পরে ট্যাক্স দিবেন না, বরং ব্যক্তি যখন ইনকাম করবেন সেই ইনকামের সোর্স থেকে আলাদা উইথহোল্ডিং অথরিটি তারা ট্যাক্স কর্তন করার পরে ব্যক্তিকে ইনকামটা দিবেন। যেহেতু এটা ইনকাম সোর্স থেকেই কর্তন হয়, এই জন্য এটাকে বলা হয় উৎসে কর বা টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা উইথহোল্ডিং ট্যাক্স। এখন এটার জন্য 2024 সালে একটা বিধিমালা আছে, সেখানে একটা আপডেট আছে যে এই প্রতি বছর কিন্তু আমাদের টিডিএস এর রেটটা চেঞ্জ হয়, সিস্টেমটা চেঞ্জ হয়। এখন আমাদের আবার প্রতি মাসে এই উইথহোল্ডিং রিটার্ন সাবমিশনের প্রশ্ন আছে, এই বিষয়গুলো আমাদের চলে আসে। এরপর এডিআর বিধিমালা। এডিআর কিন্তু প্রতিটি আইনের একটা সাপোর্টিং থাকে, ট্যাক্সেও এডিআর আছে, ঠিক আছে। এডিআর হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন। এটাও ইনকাম ট্যাক্সেরও এরকম, অনেক সময় ট্যাক্স মামলা যখন আমাদের হয় তখন যদি আমরা সমঝোতা করতে চাই এনবিআর এর সাথে, এবং আমি করদাতা যদি সরাসরি সমঝোতা করতে চাই, যদি অ্যাপিলে না যায় বা অন্য কোনো অথরিটির কাছে না যায়, তখন আমার এডিআর করতে পারি। এখানে একটা বিধিমালা নতুন 2024 সালে আসছে, এটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এরপর ছোট একটি আইন, দান কর আইন 1990, এটা একদম ছোট একটি আইন। এই আইন থেকেও প্রশ্ন আসে, খুবই কম। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নয়, এখান থেকে খুব কম কোশ্চেন আসে, কারণ এটা সরাসরি ট্যাক্সের সাথে রিলেট করে। আমাদের যেরকম ট্যাক্সের রিটার্ন আছে, তেমনি দান করেরও রিটার্ন আছে। দান করের সাথে আমাদের ট্যাক্সের যেহেতু একটি সম্পর্ক আছে, এজন্য এই দান কর আইনটাকেও আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে আমরা এখানে দান কর আইনটাকেও একটু পড়ব। এবং মোট কথা হচ্ছে এই 6টি বিষয় যেটা আমরা পড়ব, এর মূল আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে এটির মাধ্যমে আমরা একজন ব্যক্তির ট্যাক্স রিটার্নের প্রক্রিয়াগুলো, অর্থাৎ ট্যাক্স রিটার্নটাকে পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো, সেই বিষয়গুলো আমার জ্ঞাত থাকা, আমার জানা থাকা। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে আমি তার ট্যাক্স রিটার্নটা করব, তার মানে কি এই আইন বিধি যা পড়েছি তার বাস্তব প্রয়োগ আমাকে করতে হবে। তাই আয়কর আইন পড়লাম, আয়কর বিধি পড়লাম, এই যে অনেকগুলো বিধিমালা পড়লাম, এটার বাস্তব প্রয়োগ, এই বাস্তবিক প্রয়োগ বলতে বোঝাচ্ছে কেস স্টাডি। আপনাকেই প্র্যাকটিক্যালি ম্যাথ সলিউশন করতে হবে। এখানে যেমন হতে পারে একজন বাড়ির মালিকের ফ্যাক্ট গুলো দেওয়া থাকলো যে তার 3 তলা একটা বিল্ডিং আছে, তিনি এত টাকা ভাড়া পান, একটা ফ্ল্যাটে নিজে বসবাস করেন, তার ট্যাক্স কেমন হবে, এত টাকা ইনভেস্টমেন্ট আছে। অর্থাৎ একটি রিটার্নে মূলত 5টি তথ্য লাগে একজন ব্যক্তির। সেই 5টি তথ্য আপনাকে দেওয়া থাকলো, এর মাধ্যমে এটাকে প্র্যাকটিক্যালি সলিউশন করা। 5টি তথ্য মানে কি? একটা হচ্ছে আয়ের তথ্য, 2 নম্বর হচ্ছে বিনিয়োগের তথ্য, 3 নম্বর হচ্ছে তার সম্পদের তথ্য, 4 নম্বর হচ্ছে তার দায়ের তথ্য, 5 নম্বর হচ্ছে তার জীবনযাত্রার ব্যয়ের তথ্য। ইনকাম ট্যাক্স রিটার্ন বলতে আমরা এই 5টি তথ্য সম্বলিত একটি নির্ধারিত ফর্মকে বুঝি, যার মাধ্যমে আমরা ইনকাম ট্যাক্স রিটার্নটাকে গভর্নমেন্টের কাছে দাখিল করি বা জমা দেই। তাহলে এই 5টি তথ্য দিয়ে আপনাকে বললো যে ওই ব্যক্তির রিটার্নটি করেন। তাহলে এটা হচ্ছে আয়কর আইন এবং বিধির বাস্তব প্রয়োগ, অর্থাৎ প্র্যাকটিক্যাল, যেটাকে আমরা ম্যাথ বলতে পারি। এরকম ম্যাথ কিন্তু এখান থেকে আসে। এরপরে হিসাব বিজ্ঞান থেকে আমাদের যেমন দেওয়া মিলটা আছে, এরপরে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স শিটটা আছে, এখান থেকে প্র্যাকটিক্যাল প্রশ্ন কিন্তু আসবে। এছাড়াও কিছু সংজ্ঞা, কি প্রশ্ন আসবে যে আমরা নিচে আলোচনা করতেছি। আর বাংলা এবং ইংরেজি থেকে কিছু কমন প্রশ্ন আসবে। আমরা দেখি যে আমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে, এটা একটু আমরা আলোচনা করতে চাই।
যে আমাদের প্রশ্নের প্যাটার্নটা সম্পূর্ণভাবে একটু আলোচনা করতে চাই, যে কেমন হতে পারে, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, যদি আমি আয়কর আইনের কথা চিন্তা করি, যে ইনকাম ট্যাক্স আইনে আমাদের কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, কিন্তু পরীক্ষার খুব বেশি সময় নেই, এই জন্য আমরা খুব সংক্ষিপ্ত ভাবে পড়তে হবে। আমি ইন ডিটেলসে একটা সাবজেক্ট কিন্তু পড়ার আপনার সুযোগ নাই। তাহলে আগে বুঝতে হবে যে আমার কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, সেই অনুযায়ী টপিক ভিত্তিক আমি প্রিপারেশন নিব। এটা হচ্ছে আমার সাজেশন, যে খুব বড় করে সিলেবাসটা করব না, শর্ট করব, শর্ট করে ওটাকে ভালোভাবে পড়ব, যাতে করে আমি সহজেই পরীক্ষায় পাস করতে পারি। এক কথা হচ্ছে আমাদের এখানে সংজ্ঞা আসে, ডেফিনেশন আছে। আমাদের ইনকাম ট্যাক্স যে আইনটা আছে, সেই আইনের সেকশন 2 তে 93টা ডেফিনেশন আছে। এই ডেফিনেশন থেকে আপনাকে প্রতি বছরই প্রশ্ন করা হয়, ঠিক আছে? আমরা যদি 2017 সালের প্রশ্নটা দেখি, দেখবেন যে এই সম্পর্কে আমাদের প্রশ্ন আসছে। আমরা একটু 2017 সালের প্রশ্ন আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবে। লাস্ট আমাদের পরীক্ষা হয়েছিল 2017 সালে। দেখেন, এখানে আমি যে প্রশ্নগুলোর কথা বললাম, আপনি হয়তো বুঝেছেন যে প্রশ্নগুলোর কথা বললাম। 2017 সালে কিন্তু ঠিক এভাবে প্রশ্ন এসেছিল, এবং এবছর কিছু ব্যতিক্রম আসবে, এটাও বলে দেবো যে কিভাবে ব্যতিক্রম গুলো আসবে বা কি হতে পারে প্রশ্নগুলো, একটি সম্ভাব্য বলে দেবো। যেমন এখানে সংক্ষিপ্ত উত্তর লিখো, এরকম প্রশ্ন আসছিল, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের একদমই বেসিক বিষয় থেকে। যেমন আসতে পারে, গত বছর আসছিল যে 2017-18 বছরে মহিলা করদাতা করমুক্ত সীমা কত। এবার আসতে পারে এরকম করমুক্ত সীমা থেকে প্রশ্ন একটা আসতে পারে, যে করমুক্ত সীমা কত, এটা পুরুষের হোক মহিলার হোক, এভাবে করে আসতে পারে। তা এটাতে আমাদের অ্যান্সার করতে হলে আমাদের জানা লাগবে যে এবছরে করমুক্ত সীমা কত। আমি এই সকল বেসিক বিষয়গুলো আমাদের যে ট্যাক্স মাস্টার যে বইটি, ব্যক্তি এবং কোম্পানি ট্যাক্স আছে, এই বইতে কিন্তু এই সকল খুঁটিনাটি সকল বিষয়গুলো আছে। এখান থেকে আপনি এই বিষয়গুলো দেখতে পারেন। যেমন প্রথমে আমি বললাম কি প্রশ্ন আসবে, এরকম সংক্ষিপ্ত প্রশ্ন, যে করমুক্ত সীমা কত। তো এটা কিন্তু আমাদের আহ এই বইতে এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধরেন এবছরে আমাদের করমুক্ত সীমা কত, এটা পড়লে আপনার দেখা যাচ্ছে এই প্রশ্নটাও আসতে পারে। এখানে সবকিছু বিস্তারিত আছে, যে আমাদের করমুক্ত সীমা কত বা কত টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? এখানটায় দেখেন, এই যে এখানে করমুক্ত সীমা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের করমুক্ত, যার উপর ট্যাক্স দিতে হয় না। যদি মহিলা হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু 3.5 লাখ না, সেক্ষেত্রে হবে 4 লাখ, ঠিক আছে? এখানে দেওয়া আছে মহিলার ক্ষেত্রে হলে 4 লাখ টাকা করমুক্ত সীমা। এরকম ভাবে আপনাকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যে যেমন 2017 সালে এসেছিল, আপনি দেখেন যে 17 সালের প্রশ্নটা দেখেন, যে এখানে করমুক্ত সীমা কত, মিনিমাম ট্যাক্সের কত। তা এই যে টপিক গুলো আছে, রিটার্ন দাখিল না করলে কি হবে, ট্যাক্স ডে কত তারিখ, যেমন ট্যাক্স ডে হতে 30শে নভেম্বর, এটা কিন্তু এবছরও আসতে পারে। এবার কর পরিদর্শক অর্থাৎ ইন্সপেক্টর আয়কর কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত কিনা, দেখেন এখানে আমাদের আয়কর কর্তৃপক্ষ কারা, এটা একটা লিস্ট দেওয়া আছে, সেখানে কিন্তু বলা আছে কর পরিদর্শক, তার মানে তিনিও আয়কর কর্তৃপক্ষ। এরা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ। তাহলে দেখেন এই 17 সালে যে প্রশ্নগুলো এসেছে, এটা এসেছিল 1984 সালের আইন দিয়ে। বাট এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এবারও আসতে পারে। বা আয়কর আইনে আয়ের খাত কয়টা, হেডস অফ ইনকাম কয়টা, এরকম ভাবে আমাদের প্রতিটি
বিষয়গুলো থেকে, একদম বেসিক বিষয় থেকে প্রশ্ন আসতে পারে যে আমার এই ট্যাক্স মাস্টার বইয়ের যে বইটা আছে, আপনারা জানেন যে খুব মোস্ট ইফেক্টিভ বই ট্যাক্সের জন্য, বা ট্যাক্সের জন্য বাজারে এরকম আপনি দ্বিতীয় বই পাবেন না যেখানে ব্যাখ্যামূলক অধ্যায় ভিত্তিক লেখা হয়েছে। সেখানে কিন্তু আমাদের এই যে প্রথম চ্যাপ্টারে যে বিষয়গুলো আছে দেখেন, আয়কর আইনের সাধারণ জ্ঞাতব্য বিষয়গুলো, এখান থেকে কিন্তু ওই 1 মার্কের প্রশ্ন বা সাধারণ যে প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন, এটার উত্তর আপনি পেয়ে যাবেন। এরকম একটি প্রশ্ন আমাদের আয়কর আইন থেকে থাকবে। দেখেন, দ্বিতীয় প্রশ্ন যেটা থাকে এটা হচ্ছে টিকা লিখুন বা এই যে দেখেন এখানে টিকা লিখুন, যেমন কর অবকাশ, ট্যাক্স হলিডে, টিকা বা সংজ্ঞা বলতে পারে, বিনিয়োগ জড়িত কর রেয়াত, আহ আপনার পরামর্শ, তাহলে এরকম টিকা লিখুন বা সংজ্ঞা লিখুন। এখান থেকে আপনার একটা প্রশ্ন আসতে পারে যেটা 10 মার্ক, একটা বলতে 5টা প্রশ্ন থাকতে পারে যেটা 10 মার্কের। তাহলে এটাও আমাদের আয়কর আইনের প্রশ্ন আসার একটা ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের এই বিষয়গুলো আসতে পারে। তাহলে আমাদের এই বইতেও কিন্তু এই বিষয়টাও আছে আমাদের। যদি আমি দেখাই, এই 17 সালের যে প্রশ্নটা, এটা আমরা করে ফেলি। এই চ্যাপ্টার 2 তে এসে এরকম বিভিন্ন যে ডেফিনেশন আছে, আমাদের ইনকাম ট্যাক্স আইনে টোটাল 93টা ডেফিনেশন দেওয়া আছে। এখানে লেখা আছে কিন্তু দেখেন, মোট 93টা ডেফিনেশন আছে। এর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ, যেমন আপনার আসতে পারে যে নিবাসী কারা। এখন এই নিবাসী কারা, এটা হচ্ছে আমাদের সেকশন 2 এর সাবসেকশন 45 এর সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটাকে আপনার পড়তে হবে। আপনার আসতে পারে যে আয় বর্ষ কি, কর বর্ষ কি, এরপরে যে করমুক্ত সীমা যেটা আমরা দেখলাম, যে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে বা 2 মার্কেরও আসতে পারে, টিকা লিখুন দিয়েও আসতে পারে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো, যেমন এই 2 এর 45টা আপনাদের দেখায় যে এই যে নিবাসী কারা 2 এর 45তে দেওয়া আছে, যারা কি এই অর্থ বছরে 183 দিন অবস্থান করে তারা হচ্ছে নিবাসী, অথবা 90 দিন অবস্থান করে এবং প্রিভিয়াস 4 বছরে 365 দিন অবস্থান করে তাদেরকেও নিবাসীর অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এখানে দুটি কথা, এটা লিখতে পেলে আপনি 2 মার্ক পেয়ে যাবেন। তাহলে দেখা যাচ্ছে এগুলো খুব কঠিন বিষয় না, বাট আপনাকে বুঝতে হবে আমার কোন প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, বা বিগত বছরে কোন রিলেটেড প্রশ্ন এসেছে যা আমি এখন আপনাদেরকে দিচ্ছি, এই প্রশ্নই আমাদেরকে পড়তে, আমাদের অযথা অনেক কিছু পড়ে কিন্তু পাশ করাটা কঠিন হয়ে যাবে। আমি একদম স্পেসিফিক্যালি আপনাদের বলে দিচ্ছি যে এখান থেকেই প্রশ্ন আসবে। এই সংজ্ঞা থেকে, টিকা থেকে আপনাকে প্রশ্ন করবেই। এটা ছোট প্রশ্ন আকারে আসুক বা ব্রড প্রশ্নের একটা পার্ট থাকুক, যেভাবেই হোক এই বিষয়গুলো আপনাকে জানতে, বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে এই কাজগুলো কিন্তু আমরা করব, জানা শুরু করব, ঠিক আছে? তাহলে এটা গেল প্রশ্নর যে কাঠামো, আমি একটা কাঠামোর কথা বললাম যে এইভাবে প্রশ্ন আসে। তাহলে এখানে আমাদের প্রশ্ন আসে সংজ্ঞা, টিকা, ছোট প্রশ্ন, এক কথায় উত্তর, কিছু পূর্ণ রূপ আছে, অ্যাব্রিভিয়েশন আছে, এগুলো আমরা দিয়ে দেব একদম স্পেসিফিক্যালি। আমাদের কাছে সব শীট আকারে করা আছে, সেই অ্যাব্রিভিয়েশন গুলো আপনার পড়তে। কিছু পার্থক্য আসতে পারে, যেমন নিবাসী অনিবাসীর পার্থক্য, আয় বর্ষ কর বর্ষের পার্থক্য, এরকম কিছু পার্থক্য আসে। এটাও আমাদের আলোচনায় আসবে। এরপর কিছু ব্রড প্রশ্ন আসবে। ব্রড প্রশ্ন বলতে, এই বড় প্রশ্ন হচ্ছে যেমন প্রশ্ন আসতে পারে যে, আমি একটা আমার অধ্যায় থেকে দেখাই যে রেয়াত কি, কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায়। এরপর একটা কেস স্টাডি থাকতে পারে যে এই ব্যক্তি এত টাকা বিনিয়োগ করেছে, তার রেয়াতের পরিমাণ কত হবে। তাহলে এই ব্রড প্রশ্ন 10 মার্কের। এবং প্রশ্নগুলোর ভিতর থেকে 2017 সালে আমরা দেখেছি যে যেভাবে যে মার্ক গুলো বন্টন করা থাকে, যে টোটালটা লিখলে 10 এরকম না, এক একটা পার্টের মার্ক, যে এই পার্ট অ্যান্সার দিলে 2 মার্ক, এই পার্টে 3 মার্ক, এরকম ভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা থাকে। এই যে দেখেন এখানে আসছে 1 মার্ক, 4 মার্ক, 5 মার্ক। তাহলে ব্রড প্রশ্ন দেখেন এখানে কি আসছিল, এখানে দুইটাই ইনকাম ট্যাক্স থেকে ব্রড প্রশ্ন আসছিল 10 মার্কের, 20 মার্কের শুধু ব্রড প্রশ্নই আসছিল। যেমন উৎসে কর কি,
ধারার উল্লেখ 8টি উচ্চকর খাতের নাম লিখো, যেমন এবারও উচ্চকর বিধিমালা আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি জাস্ট আপনার থিমটা দিচ্ছি। তাহলে এখানে দেখেন, প্রথম উচ্চকর কি লিখতে পারলে 1 মার্ক, তারপর 4 মার্ক, 5 মার্ক, এভাবে করে 3-4টা থাকবে। যেমন এবার যদি আমি বলি যে এরকম প্রশ্ন আসতে পারে যে আয়কর রেয়াত কি, কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যাবে, এরপর হচ্ছে রেয়াতের একটা ক্যালকুলেশন আপনাকে দিতে পারে যদি রেয়াত থেকে প্রশ্ন আসে। এবং দেখেন আর ফ্যাক্ট তো অবশ্যই থাকবে। তাহলে এরকম বড় প্রশ্ন 2017 সালে আসছিল ট্যাক্স থেকে 2টা, মানে 20 মার্ক। ফ্যাক্ট আসছিল একটা, 30 মার্ক, এবং টিকা লিখিতে আসছিল 10 মার্ক, সংক্ষিপ্ত 10 মার্ক, 50 মার্কের প্রশ্ন। এবারও আমি যতটুকু জেনেছি এনবিআর কর্মকর্তার সাথে কথা বলে, যারা পরীক্ষার টিমে আছে, যে হ্যাঁ, এই যে 2024-25 আপডেট, একদম এই জুলাইতে আমরা আপডেট করেছি, মানে আপডেট বলতে আমরা এই বইটা প্রকাশই হয়েছে গত সপ্তাহে, একদম সবকিছু আপডেট আছে। তাহলে এখানে আমাদের বইটা সম্পর্কে যদি আপনারা জানতে, আমি চ্যাট বক্সে একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা আছেন অনেকেই মেসেজ দিচ্ছেন, আমি চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি। বইটা হচ্ছে মূল্য হচ্ছে 650 টাকা, 650 টাকা মূল্য। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাদের যে অর্ডার নাম্বার, ওখানে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন বইটা। অনলাইনেও নিতে পারবেন, ফিজিক্যালে এসেও আপনি নিতে পারবেন। সরাসরি সংগ্রহ করলে অবশ্যই আমাদের এখানে একটু ডিসকাউন্ট থাকে, বাইরে 700 টাকা, আমাদের অফিসে এসে নিলে এটা হচ্ছে 600 টাকা হয়। তাই আমি এটা নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, নাম্বারটা একটু রাখেন সবাই, এই নাম্বারে কল দিলে আপনার কাছে পৌঁছে যাবে। 01829559703। ওকে, তাহলে আমরা যেখানটায় ছিলাম, যে আমাদের প্রশ্নের ধরনগুলো, তাহলে আমি যদি দেখাই যে এরকম ভাবে রিয়াদ থেকে আপনার কোনো প্রশ্ন এসেছে, আমি প্রথমে কিন্তু আপনাদের আইটিপি প্রফেশন সম্পর্কে কথা বলেছি, যেহেতু অনেকে প্রশ্ন করতেছেন। তাহলে কিভাবে প্রশ্নটা, ব্রড প্রশ্নটা হয়, আমি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আপনাদের আহ, আমার যে বইতে এটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে একদম আপনি একটা বিষয় বুঝতে পারছেন না, কিন্তু এখানে বুঝে নিন অপশন দিয়ে এই বিষয়টা বোঝানো হয়েছে। যেহেতু ট্যাক্সের অনেক প্র্যাকটিক্যাল প্রশ্ন আসবে, যেমন 20 মার্কের মিনিমাম প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো আসবে, সেক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ একটা হবে। যেমন এই যে করমুক্ত সীমা থেকে আপনার প্রশ্ন আসতে পারে, আসলে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এরপর আপনার কর হার নির্ণয়, যেমন এবছরের আপনি একজন ব্যক্তি যদি ইনকাম করে, সেখান থেকে আমরা কিভাবে তার ট্যাক্সটা বের করব, এটা না পারলে কিন্তু আপনি কোনো ম্যাথই পারবেন না। আর ম্যাথ পারাটা পরীক্ষায় পাশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে যে আমরা একজন ব্যক্তির ইনকাম থেকে কিভাবে ট্যাক্স বের করবো। আমার এখানে খুব সংক্ষিপ্তভাবে পদ্ধতি দেওয়া আছে, যে 3টি ধাপে আমরা একজন ব্যক্তির ট্যাক্স নির্ণয় করতে পারি। 1 নম্বর হচ্ছে, আমাদের আইনে একটি করমুক্ত সীমা দেওয়া আছে। যেমন পুরুষের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে 3.5 লাখ টাকা, মহিলার ক্ষেত্রে 4 লাখ টাকা, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 4,75,000, যুদ্ধ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 5 লাখ টাকা। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে হয়তো একটা প্রশ্ন আসবে, যেমন পুরুষের করমুক্ত সীমা কত, 2017 সালে এসেছিল মহিলার করমুক্ত সীমা কত। তাহলে আমরা জানি এই 4জন ব্যক্তির করমুক্ত সীমা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এই করমুক্ত সীমা আমাদের পরীক্ষা আসতে পারে, এটা একদম কমন একটি প্রশ্ন, এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে। ওকে, এরপরে আমরা ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন, ট্যাক্সটা হচ্ছে আমাদের আইনে 15 লাখ টাকার স্ল্যাব রেট দেওয়া আছে। 15 লাখ টাকায় একজন ব্যক্তির ট্যাক্স হচ্ছে 2,20,000 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম করমুক্ত সীমা ট্যাক্সের, এরপর একটি স্ল্যাব রেট, 15 লাখ টাকা। এখানে আমি বুঝাই দিই, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ, টোটাল 15 লাখ টাকা হচ্ছে আমাদের স্ল্যাব রেট। এই 15 লাখ টাকায় একজন ব্যক্তির ট্যাক্স হয় হচ্ছে 2,20,000 টাকা। এরপরে এই 15 লাখ ক্রস করলে, মানে প্রথম অব্যাহতি, তারপরে স্ল্যাব রেট, এরপরে চলে যাবে আমাদের ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট হচ্ছে আমাদের
25%। এইভাবে যদি আপনি চিন্তা করেন, এই চিন্তাগুলো এই বইতে কিন্তু দেওয়া আছে। চিন্তার সাথে মিল করে একটু স্টাডি করলে এমন কিছু টেকনিক এখানে অবলম্বন করা হয়েছে যে যদি আপনি বইটা পড়ে এবং আমাদের সাথে একটু সম্পর্ক রাখেন, আপনার এই জটিল বিষয়গুলো ট্যাক্সের মনে হতে পারে যে এই যে 60টি টপিক ট্যাক্সের, 3টে টপিক বাহিরের, এটাও একটু বড় সিলেবাস। না, এটাকে গুছিয়ে পড়লে অল্প দিন সময় দিলেও আপনি এটা কাভার করতে পারবেন এবং সুন্দরভাবে সব থেকে সেরা একটি প্রস্তুতি আপনার হতে পারে। তো সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে আমাদের দিকে থাকবে। অনেকে অনেক প্রশ্ন করতেছেন, আমরা প্রশ্নের অ্যান্সারটা আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করে তারপর আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলো ইনশাল্লাহ দিব। যদিও আমরা এরপর একটা লাইভ সেশন করে আপনাদের সকল প্রশ্ন যেগুলো যার প্রবলেম হচ্ছে সেগুলো অ্যান্সার দিব। তো এখানে আমরা যে বিষয়টা বলছিলাম যে ব্রড প্রশ্ন কিভাবে আসবে এটা একটু শেষ করি। যেমন কি এখানে কিন্তু আমাদের প্রশ্নের মতো দেওয়া আছে, যেমন আয়কর রিয়াত কি, এই এক, এটা লিখলেন 1 মার্ক, ব্রড প্রশ্নের একটি পার্ট। এরপরে আছে কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যাবে, দেখা গেল এটাই থাকলো 5 মার্ক। তাহলে এখানে কিন্তু আমাদের স্পেসিফিক খাত দেওয়া চাই যে এই খাতগুলোতে বিনিয়োগ করলে আপনি ট্যাক্স থেকে কি পাবেন, রেয়াত পাবেন। তো সেই খাতগুলো আমাদের এখানে মেনশন করতে হবে। এখানে আমাদের খুব সুন্দর করে বলা আছে। এরপর রেয়াতের হিসাব, ক্যালকুলেশন, এই একটা পার্ট। তাহলে এই রেয়াত থেকে যদি একটা প্রশ্ন থাকে 3টে পার্ট হবে। দেখেন প্রতিটি অধ্যায় থেকে কিন্তু এভাবে প্রশ্ন একটু বিশ্লেষণ করে পড়তে হবে যে আমি একটি ব্রড প্রশ্নে একটি টপিক থেকে আসলে সেখানে কি কি পার্ট থাকতে পারে এবং যাতে প্রতিটি পার্টের অ্যান্সার আমি পাই। রিয়াদ থেকে প্রশ্ন হলে কি থাকবে, রিয়াদ কি, ধরেন 1 মার্ক। কোথায় বিনিয়োগ করলে রিয়াদ পাওয়া যাবে, ধরেন 5 মার্ক বা 4 মার্ক, এবং রিয়াদের একটা হিসাব, ক্যালকুলেশন। সেখানে আমার বিনিয়োগ দেয়া থাকলো, যত টাকা বিনিয়োগ করেছে তার রিয়াদ কি হবে। এইগুলো আমি একদম কেস স্টাডির মাধ্যমে সমাধান করে বইতে দিয়ে দিয়েছি। আমার এই বইতে যা পরীক্ষায় আসবে তার 60টি টপিক এই বইতে আলোচনা আছে। তাহলে খুবই ইফেক্টিভ একটি বই যদি আপনি বাসায় বসে নিজে প্রস্তুতি নিতে চান বা ইনকাম ট্যাক্স শিখতে চান, এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন, ট্যাক্স মাস্টার বইটি। এটা আমাদের অনলাইন অর্ডার করলে পেয়ে যাবেন। তো এভাবে করে আমাদের কি আসতে পারে, ব্রড প্রশ্নগুলো আসতে পারে। যদিও আজকে আমার অনেক ব্যস্ত সময়ের মধ্যে আপনাদেরকে সময় দিচ্ছি, আরো বেশি সময় দিতে পারলে ভালো লাগতো, কারণ অনেক কিছু বলার আছে এই আইটিপি এক্সাম সম্পর্কে। কিন্তু সবকিছু তো আসলে ভাবছিলাম আধা ঘন্টা আর কি সেমিনার করবো, অলরেডি 45-40 মিনিট হয়ে গেছে। এরপরে আমরা দেখি যে হিসাব বিজ্ঞান থেকে, তাহলে আয়কর আইনের বড় প্রশ্ন ও বাস্তব প্রয়োগ, বাস্তব প্রয়োগ কি, কেস স্টাডি। এটাও আমার বইতে আছে, অসংখ্য কেস স্টাডি পাবেন যেগুলো আমি দিই। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে কেস স্টাডি গুলো কিভাবে আসতে পারে। তাহলে এই 4 প্রকার আপনার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কেস স্টাডি গুলো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আসতে পারে। এটা হচ্ছে কি একটা ফ্যাক্ট থাকবে, ধরেন একজন স্যালারিড পার্সনের একটা ফ্যাক্ট থাকলো, তার একটা স্যালারি স্ট্রাকচার দেওয়া থাকলো, সেখান থেকে এভাবে তথ্য থাকবে। তথ্যগুলো এলোমেলো ভাবে থাকবে, হয়তো একসাথে থাকবে, আমি একটু সাজিয়ে লিখছি। তার আয়ের তথ্য, ধরেন এই যে এখানে দেওয়া আছে কেস স্টাডি আকারে, জনাব ফিরদাউস ইসলাম একজন সরকারি কর্মকর্তা, বেতন ব্যতীত জনাব ফিরদাউসের আর কোনো আয়ের খাত নাই। তার আয়ের তথ্য, বিনিয়োগের তথ্য, সম্পদের তথ্য, তার ট্যাক্স হিসাব করুন, তার রেয়াত হিসাব করুন, তার নিট ট্যাক্স কত, তার টোটাল সম্পদের একটা হিসাব আপনি দাঁড় করান। তাহলে এভাবে করে প্রশ্নগুলো হয়। যেমন 2017 সালের আইটি পরীক্ষা আমরা দেখেছি, দেখেন কিভাবে ফ্যাক্ট গুলো দিয়েছে। যেমন আনভির রেজা এত আয় ছিল, এই ছিল, এই ছিল। এরপরে বলছে মোট আয়, আয়করের পরিমাণ, নিট প্রদেয় কর, সারচার্জ, রিটার্নের সাথে প্রদেয় কর, সবগুলো আপনাকে মেনশন করতে হবে। তার মানে এটার ক্যালকুলেশনটা আপনার করা লাগবে। আমিও কিন্তু এখানে এই ফ্যাক্ট গুলো হুবহুব তুলে ধরেছি, যে তার আয়ের তথ্য, বিনিয়োগ আছে, তার রেয়াত কত পেয়ে যাবেন, তার আয়ের তথ্য থেকে আয় পেয়ে যাবেন, আয় কত, সেখানে ট্যাক্স কত, নিট ট্যাক্স কত, রিটার্নের সাথে কত টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে এই খুঁটিনাটি প্রশ্নগুলো থাকবে কোথা থেকে, এই ম্যাথটা। তাই ম্যাথটাকে আগে আপনার সলিউশন করে দেন ওই প্রশ্নগুলো আপনার অ্যান্সারিংটা করতে হবে, বা সলিউশনের সাথে সাথে আপনি অ্যান্সারিংটা করতে পারেন। এখানে কিন্তু আপনি অ্যাকুরেট মার্ক পাবেন। তাহলে এরকম কেস স্টাডি ভিত্তিক ফ্যাক্ট গুলো থাকবে। ঠিক আছে।
তার মানে আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে পড়ি, আমি জাস্ট আয়করের পার্টগুলো দেখালাম, এভাবে কোশ্চেনের প্যাটার্ন গুলো থাকে, যেমন 2017 সালের একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে, এভাবে থাকে এবং এভাবে আমাদের অ্যান্সার গুলো করতে হবে। তাহলে আশা করি যে মোটামুটি একটি কনসেপ্ট আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে যে আমাদের পরীক্ষায় কিভাবে প্রস্তুত থাকে। ঠিক হিসাব বিজ্ঞান থেকেও আমাদের ছোট প্রশ্ন, এক কথা এমসিকিউ, বড় প্রশ্ন সমাধান, যে 20 মার্কের প্রশ্ন থাকবে হিসাব বিজ্ঞান থেকে। এরপর বাংলা এবং ইংরেজি। তো বাংলায় ইংরেজি থেকে কি কি থাকে এগুলোর সাজেশন আমি এখানে দিয়েছি, এবং কি কি থাকবে পরীক্ষায় সব আমরা প্রিসক্রাইবলি ডিসক্রাইব করব। এই আরো অনেক কথা বলার ছিল, আসলে টাইম নেই। আইটিপি এক্সাম সম্পর্কে অনেকের অনেক প্রশ্নও আছে। এই এক্সাম সম্পর্কে যদি আপনি ভালো করতে চান, তাহলে আমি মনে করি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার কোর্সের বিকল্প নাই, অথবা নিজেই বুঝে প্রিভিয়াস অনেক ভিডিও পাবেন ইউটিউবে, বিশেষ করে আমাদের বিটিসি একাডেমিতে। বিটিসি একাডেমি আছে, সেখানে অনেকগুলো ভিডিও পাবেন আইটিপি এক্সাম সম্পর্কে। আর আমি আরো কিছু আপনাদেরকে ফ্রি সেমিনার নিব আগামী, সরি, এই সপ্তাহে আরো একটা নিব। আজকে আর অ্যাকাউন্টিং বাংলা ইংলিশ যাচ্ছি না, সবগুলো আমরা আস্তে আস্তে অগ্রসর হব। তাহলে আমরা যতটুকু জানলাম, আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিটিসি একাডেমি, সেখানে আমার কিছু ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। আর হচ্ছে যারা অলরেডি আমাদের কিছু কোর্সে অলরেডি ইনরোল হয়েছেন, আর বাকি যারা আছেন, তারা অন্তত আপনার অনলাইন সেশনে যুক্ত হতে পারেন ভালো প্রস্তুতির জন্য, অথবা অফলাইনও আমাদের কিছু কোর্স আছে। সেগুলোকে আসলে আপনার হবে কি, একটা কমপ্লিট সেন্স তৈরি হবে এক্সাম সম্পর্কে, এবং খুব গোছালো ভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন। যেহেতু পরীক্ষার খুব বেশি টাইম নাই, আমার কথা হচ্ছে আপনি টাইম কিল না করে এখন ডিসিশন নিন যে কিভাবে পরীক্ষায় বেটার প্রস্তুতি নেবেন, তবে ভালো একটি রেজাল্ট আপনার হতে পারে। কারণ আমি চাই যে দীর্ঘদিন পরে আমাদের এই এক্সামটি আসছে, যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা যেন সকলেই পাশ করতে পারেন। বিশেষ করে আমাদের এই একাডেমির প্ল্যাটফর্মে যারা কোনো না কোনো ভাবে যুক্ত আছেন, তাদের নিয়ে আমার পরিকল্পনা অলরেডি শুরু হয়েছে। আমি একদম স্পেসিফিক সাজেশন তৈরি করতেছি, বই অলরেডি পাবলিশ করেছি, ট্যাক্স মাস্টার বইটা অলরেডি বাজারে আছে। তাই এই বিষয়গুলো তো আছেই। তো এই সাজেশন গুলো আপনার কাজে লাগবে, আমরা যে সাজেশন গুলো দিব ইনশাআল্লাহ তার মধ্য থেকে আপনারা প্রশ্নগুলো কমন পাবেন, সেই আশা রাখছি। আর আমরা সিস্টেমেটিক ওয়েতে আপনাদের সাথে থাকবো। রেগুলার যে ক্লাসগুলো আছে, তারা জয়েন করেছেন ইনশাআল্লাহ দেখতে পারবেন। আহ, আমাদের অনলাইন ক্লাস এই বৃহস্পতিবার থেকে ফাইনাল ক্লাসগুলো শুরু হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের যারা আজকে আমার এই সেশনে ইনরোল করেছেন তাদের জন্য আমার কিছু স্পেশাল অফার থাকে প্রতিটা সেশনের সাথে। তাই এই আমাদের যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট, অর্থাৎ কোনো কোর্স করেছেন তাদের জন্য, এবং যারা আজকে সেশনে জয়েন করেছে তাদের জন্য, আমাদের যে 8,000 টাকার কোর্স ফি শুধু আজকের জন্য এখান থাকবে, পরে হবে না। এই যে কোর্স ফি 3,000 টাকা আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এই নম্বর। আমার রেফারেন্স দিবেন যে আজকে, হ্যাঁ, আজকের ক্লাস লেকচার শিট আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনাদের অবশ্যই একটা ফ্রি গ্রুপ আছে মনে হয়, যেটা আমরা জয়েন করেছি। তো এই নম্বরে 01852777680, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন যে আমি সেমিনারে অংশগ্রহণ করেছি, আমার রেফারেন্স দিয়ে আপনার আজকের জন্য কোর্স ফি হচ্ছে 3,000 টাকা। এটা টোটাল 8,000 টাকার কোর্স ফি, আপনার জন্য যে 3,000 টাকা আমি করে দিচ্ছি, যেহেতু আপনি আমাদের এই সেশনে জয়েন করেছেন। আহ এই সেশনটাকে সুন্দর করার জন্য আমি মনে করি যে আমাদেরকে আপনি ফলো করেন বা আমাদের সাথে আপনি আছেন, সেই হিসেবে আমি এটাকে। ট্যাক্স মাস্টার আমাদের নতুন বই আসছে, আমি একটু দেখাই। আহ, এই এই বইটা, এটা এই যে ট্যাক্স মাস্টার ব্যক্তি ও কোম্পানি রিটার্নের প্র্যাকটিক্যাল বই, এটা একটু আমার একদম ব্যাখ্যামূলক বই। 600 পৃষ্ঠার মতো এই বইটা, এখানে ডিটেলসে আছে। ঠিক আছে, এটা ডিটেলসে আছে। অফলাইনে আমাদের যে কোর্স চলতেছে, আহ, এটার জন্য আপনাদের 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে। যারা এখন আমার এই অনলাইনে জয়েন করেছেন তারা যদি কোর্স করেন, জাস্ট বলবেন সেমিনারে অংশগ্রহণ করেছি,
এই সেমিনার থেকে আপনাদেরকে একটা অপরচুনিটি আমি দিয়ে দিচ্ছি। এই যে বইটা মোটামুটি এখানে সবগুলো ডিটেলস আছে, আপনি এই সূচিটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করা হয়েছে। ব্যক্তি, কোম্পানি, সবগুলোকে এই বইতে নিয়ে আসা হয়েছে একসাথে, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ। ঠিক আছে? এই বইটার পিডিএফ ভার্সন নাই, এটা তো পাবলিশারদের। আমাদের হচ্ছে যে বইটি আপনার ফিজিক্যালি কিনতে হবে আর কি, এটার পিডিএফ ভার্সন আমাদের নাই। হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে, আমাদের সবগুলো রেকর্ডেড থাকে। আমাদের কোর্সের সব কোর্সে আমরা রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেকে আপনি আপনারা যারা কোর্স নিয়ে কথা বলতেছেন জাস্ট এই নাম্বারে কল দেন, কোর্সের ডিটেলস আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। আমি নাম্বারটা আবারই দিচ্ছি, আমাদের অফিসিয়াল নাম্বার, এবং আমার রেফারেন্স দিয়ে বলেন যে স্যার আজকে জয়েন করেছিলাম, ইনশাআল্লাহ আপনাকে সেই সুযোগটা, ফ্যাসিলিটিটা দিবে। কয়েকজনে হ্যান্ড রাইজ করে আছেন, তাদেরকে একটু সুযোগ দিই। লাস্টে 35 আপনার নামটা নাই, 4210 935। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আমি 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 এই কোর্সে অলরেডি ভর্তি হয়েছি, হ্যাঁ, কন্ট্যাক্ট করছি। এখন আমার একটা জিনিস জানা ছিল যে এই কোর্সটা আমি মানে ফুলফিল আমাদের এখনো কোনো মানে ওইভাবে ডাটা দেওয়া হয়নি যে কবে থেকে শুরু হবে। শুধু জানলাম যে 16টা ক্লাস হবে মেবি। হুম। কয়টা ক্লাস হবে? 16টাই কি ক্লাস হবে নাকি আর হ্যাঁ, বেশি 16 হবে? ক্লাস হবে। কোর্স সম্পর্কে আপনি ওই নাম্বারে ফোন দিলে ডিটেলস পেয়ে যাবে জি, আর আমাদের। আরেকটা বিষয় স্যার, এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ পাবো আর ভিডিও রেকর্ড তো পাচ্ছি আমরা। আর অবশ্যই। বইটা কি আমাদেরকে অবশ্যই কিনতে হবে নাকি হচ্ছে এটা না, মানে বই আপনি বাধ্যতামূলক নাও নয়? কিনতে পারেন, এটা বাধ্যতামূলক না। আচ্ছা স্যার, আমি বইটা নিব, আমি ইন্টারেস্টেড। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু আপনার একটা একটা একাডেমি, তো আমরা যারা এই কোর্স করতেছি আমাদের যদি একটা মানে অ্যাটলিস্ট একটা ছোটখাটো সার্টিফিকেট দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয়, যে আমাদের একটা ডকুমেন্টস থাকলো যে আমরা এই হ্যাঁ, একাডেমির আমরা একজন স্টুডেন্ট। সার্টিফিকেট অবশ্যই দিতে পারি। আমাদের জি বিল্লাল ভাই জি। প্রশ্ন করেছেন। হ্যাঁ, আহ, পূর্বের বই আর নতুন বইয়ের ভিতর আকাশ পাতাল ব্যবধান। এটা হচ্ছে, আমি এই বইতে ব্যক্তি রিটার্ন, আগে ছিল শুধুমাত্র ব্যক্তি রিটার্নের উপরে, এই বইতে ব্যক্তি রিটার্ন, কোম্পানির রিটার্ন, ফার্মের রিটার্ন, উইথ হোল্ডিং রিটার্ন, ই রিটার্ন সহ প্রতিটি টপিক, বিশেষ করে কর্পোরেট ট্যাক্সের একটা পার্ট যুক্ত করেছে, এটাই 300 পৃষ্ঠার মতো। এখানে দেখেন, কোম্পানি আয় করে প্র্যাকটিক্যাল গাইড, মানে এই বই দুটো পার্ট, একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে কোম্পানি। এই জন্য যারা আগে কিনেছেন তারা শুধু ব্যক্তির পার্টটা অবশ্যই আমার সবাই কিনা দরকার। যারা অলরেডি অ্যাডভোকেট তাদেরকে এক্সাম দিতে হবে না, তারা শুধুমাত্র অ্যাডভোকেসি সনদ দেখিয়ে মেম্বারশিপ নিতে পারবেন। এরপর এমডি নজরুল ইসলাম, আমি আর এক দুজনের প্রশ্ন নিয়ে আসসালামু তারপর আলাইকুম। আজকে সেশনটি শেষ করবো, যদি আমার টাইম বেশি হয়ে গেছে, আমার আর একটা ক্লাস ধন্যবাদ আছে। স্যার। আমি একটু জানতে চাচ্ছিলাম, এই যে আপনার ট্যাক্স মাস্টার বই, এইটা কিনলেই চলবে নাকি একটু মেনশন করেছিলেন মনে হয় আইটিপির জন্য স্পেশালি আমি কিছু? ট্যাক্সের জন্য এটাই এনাফ, যথেষ্ট। আর আইটিপির কিছু স্পেশাল, যেমন হিসাব বিজ্ঞান এবং আপনাদের আরো দুইটা বিষয় আছে, বাংলা ইংলিশ, ওটার জন্য আপনি সাজেশনও নিতে পারেন অথবা আইটিপির বইটাও নিতে পারেন। প্রতি বছর আমাদের বই আপডেট হয়, জন্য নতুন বই কিনতে হবে। আমাদের এই নতুন বইয়ের দাম হচ্ছে অনলাইনে 650 টাকা। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা বড় বই, ডিটেলসে আছে আর কি। আচ্ছা স্যার, আর আমার মতো অনেকে থাকতে পারে যে ওই যে যারা ব্যাংকার, ব্যাংকাররা কি যথাযথ, মানে যদি সেটা প্রাইভেট ব্যাংক হয়, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কিনা ওটা আপনি অ্যাপ্লিকেশন? পার্সোনালি জিজ্ঞেস করেন, এটা উত্তর দেওয়া যাবে না, আমি হোয়াটসঅ্যাপে নক করেন। কামাল হোসাইন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে আমি আপনার ওই বইটার জন্য অর্ডার করছি আলটিমেটলি ট্যাক্স মাস্টার। তো আমরা তো একটা কোর্স করি আলটিমেটলি, তো সেক্ষেত্রে আইটিপির জন্য যে গাইডলাইনটা দিলেন, ঠিক আছে, হুম। তবে এইখানে আপনার ওই বইটা পড়লেই তো টোটাল হয়ে যাচ্ছে, আর নতুন হ্যাঁ, বই পড়ার টোটাল প্রয়োজন বইটা নেই। পড়া লাগবে না, আইটিপির জন্য নির্ধারিত সিলেবাস এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে হয়। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে হ্যাঁ পেরেছি যে সবকিছু পড়তে হ্যাঁ গেলে আপনি হ্যাঁ। আইটিপি পরীক্ষায় পাশ করতে পারবেন। আপনাকে না, ঠিক আছে, স্পেসিফিক যে গাইডলাইনটা নির্ধারিত দিলেন কিছু ওইভাবে জিনিস আছে, রাইট? আর স্যার ওই যে 2017 সালের ওই কোয়েশ্চেনটা কি আমাদেরকে একটু দেওয়া যাবে? সবকিছু দিয়ে দিব আপনাদের, যদি আপনি অ্যাডমিশন নিছেন না, আমাদের সিক্রেট গ্রুপে আমরা প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন, মডেল টেস্ট অনেক কিছু হবে ইনশাল্লাহ। সবকিছু আপনাদের জন্য প্রিপেয়ার আচ্ছা করা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার।
ওকে, লাস্ট লাস্ট কোশ্চেন আমরা জসিমউদ্দিন ভাইয়ের কাছ থেকে নিব, এরপর আমরা শেষ করব। থ্যাংক ইউ স্যার, সুন্দর একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক ভালো লাগলো আপনার সেশনটা। আমার একটা কোশ্চেন হলো স্যার, আমি 3 বছর মেয়াদি বিবিএস কোর্স কমপ্লিট করছি অ্যাকাউন্টিং সহকারে। এক্ষেত্রে আমার আবেদন করতে কোনো সমস্যা আছে কিনা? না, সমস্যা নাই। আর আর আরেকটা বিষয় হলো স্যার, এখানে বর্তমান পেশা সংক্রান্ত বিষয়টা স্বঘোষিত যে বর্তমান চাইছে, এটা কি আবেদনের সাথে দেওয়াটা কি বাধ্যতামূলক কিনা? হ্যাঁ, এটা তো বাধ্যতামূলক, কারণ যদি আপনি অলরেডি একটা গভর্নমেন্ট জব করেন তাহলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এই কারণে আর কি, বা অন্য কোনো জবে থাকেন এই জন্য। আমি একটা আপনি স্যার হাইড করলেও চলবে, অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, সমস্যা নাই। আমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করি স্যার। এটাকে হাইড করে আমি মানে কোনো প্রাইভেট অথবা বিজনেস এরকম কিছু করে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন। থ্যাংক ইউ স্যার। ইসরাত তাইব রিয়াজ, আপনার কাছে লাস্ট কোশ্চেন, যদি আপনি হ্যান্ড রাইজ করেছেন, আর কেউ হ্যান্ড রাইজ নাই, এই জন্য আর কেউ প্রশ্ন করেন না, ভাইয়ের কাছ থেকে আমরা শেষ করি ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বের পরে আমি লাস্ট 2টা মেসেজ দিয়ে আমরা সেশনটা শেষ করব। বলেন ভাই। স্যার, আমি ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিয়েছি। আমি আপনার একজন পুরাতন ছাত্র, প্রায় বছর 2 আগে কোর্স করেছি, এখন একটা কোর্স কন্টিনিউ করতেছি। আপনার বইটা গত পেয়েছি, ওই যেটা টেস্ট মাস্টার, এবং আগামীটা আমি অনলাইনে বুকিং দিয়েছি। আপনার উপস্থাপনা ভালো, আশা করি যারা আজকে পার্টিসিপেট করছেন তারা সবাই যদি স্যারের শরণাপন্ন হন, সবাই উপকৃত হন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আমাদের পার্টিসিপেন্ট, দীর্ঘদিন আমাদের অনেকগুলো কোর্স করেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য, আর সবাইকে স্পেশালি থ্যাঙ্কস যে আমাদের এই সেশনে সবাই উপস্থিত হয়েছেন। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। লাস্ট যে 2টা মেসেজ আমার আপনাদের জন্য, বিশেষ করে যারা পরীক্ষা দিবেন, 1 নম্বর কথা হচ্ছে, ক্যারিয়ারের দিক থেকে এই আইটিপি পেশা আগামী দিনের সব থেকে ডিমান্ডেবল পেশা হবে, 1 নম্বর কথা। অতএব এটা আপনার অপরচুনিটি, যেন আপনার নিজের গাফেলতির কারণে যত এটা দূর, মানে এটা যাতে আপনি দেখা যাচ্ছে পরবর্তীতে হতাশা না কাজ করে, এটা আপনি খেয়াল রাখবেন। 2 নম্বর কথা হচ্ছে, আমার এখানে কোর্স করতে হবে এটা আমি বলি না, যেখানেই করেন অবশ্যই আপনি একটি কোর্সের মধ্যে এসে, যেহেতু আমরা সবাই প্রফেশনাল, একটু সিস্টেমেটিক ওয়েতে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। গতানুগতিক যদি আপনি পড়াশোনা করেন, আপনার পরীক্ষায় চান্স পাওয়ার পসিবিলিটি কমে যায়, কারণ এখানে কম্পিটিশন হবে, আর কম্পিটিশন পরীক্ষায় অবশ্যই আপনাকে একটি সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে। এটা আমার কাছে হোক, অন্য জায়গা হোক, যেভাবেই হোক। আর আমরা চেষ্টা করছি, এই বইটা তো প্র্যাকটিক্যাল অলরেডি পেয়েছি, আর আইটিপির জন্য স্পেশাল কিছু সাজেশন ভিত্তিক আমরা দিব। এখানে আমাদের আলামিন ভাই আছেন। আলামিন ভাই কি এখন আছেন? আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা একটা মেসেজ শুনতে চাই, আহ যেহেতু আলামিন ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। ভাই, আমাদেরকে 1 মিনিটে কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমতিয়াজ ভাইকে, ধন্যবাদ সবাইকে। আসলে আমি শুনতেছিলাম চমৎকার প্রেজেন্টেশন, খুব সুন্দর করে আসলে খুব ডাইনামিকলি ভাবে আসলে এগুলো বুঝাইছেন, বিশেষ করে শর্ট একটা সাজেশন দিয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, যেহেতু আসলে পরীক্ষাটা আমরাও মনে করতেছি যে খুব রিসেন্টলি হয়তো বা হয়ে যাবে। এখানে যারা পার্টিসিপেন্ট আছেন আমাদেরও একই মেসেজ, যে হচ্ছে আসলে একটু নিয়মিত পড়তে হবে। আর আরেকটা রিকোয়েস্ট করবো, যেহেতু আসলে আমরা প্র্যাকটিস করি বা যারা জব করেন তারা দেখা গেছে যে এখন আর হাতে কলমে লেখার অভ্যাসটা নাই। তো আপনার মাধ্যমে সবার কাছে একটা মেসেজ হলো, যারা এই পরীক্ষা দিচ্ছেন অন্তত বাসায় একটু ম্যাথ গুলো নিজে করা, তারপরে যে সংজ্ঞাগুলো বা যে সাজেশন আকারে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো পড়ার পাশাপাশি হচ্ছে আপনাকে একটু লিখতে হবে। তাতে হবে কি, আপনার যে ফ্লুয়েন্সটা গুলো চলে আসবে, কোথাও ভুল হচ্ছে কিনা। যেহেতু 3 ঘন্টার পরীক্ষা, আপনাকে ওইখানে লিখতে হবে। আগে থেকে যদি এই অভ্যাসগুলো করেন তাহলে আপনার জন্য মনে হয় যে ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। বিশেষ করে আমরা এই মডেল টেস্টের আয়োজন করতেছি এটার জন্যই, কিন্তু জি, এটাই অবশ্যই কোর্স না করলে মডেল টেস্টে আপনার অংশগ্রহণটা থাকাটা আমার মনে হয় জরুরি। জরুরি। জি, আলামিন ভাই মনে হয় এ বিষয়ে একমত হবেন। এর হচ্ছে একটা বই আসতেছে, ইমতিয়াজ ভাই যেহেতু বলছে, তা আশা করতেছি আমরা এই সপ্তাহের শেষ দিক দিয়ে হয়তো আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখনো এটা নিয়ে কাজ করতেছি। তো হোপফুলি আশা করি আপনাদেরকে দিতে পারবো। আর আমাদের সাথে থাকেন, আর ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম।
আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ভাবছি ভাই আছেন কিনা, দেখছিলাম যে অনেকক্ষণ, আজকে যদিও ভাইকে ইনভাইট করা হয় নাই, ভাই নিজের থেকেই জয়েন করেছেন, এই জন্য স্পেশালি থ্যাঙ্কস যে এই সেমিনার দেখে ভাই আমাদের সাথে জয়েন করেছেন। সেও ট্যাক্স ভ্যাটের ট্রেনিং করাচ্ছেন। আহ, যাই হোক, আপনাদের সাথে আজকের সেশনটি খুবই আমার চমৎকার সময় কেটেছে, ভালো কেটেছে, অনেকের সাথে কথাও হয়েছে। আশা করি যে আরো কোনো প্ল্যাটফর্মে কখনো আপনাদের সাথে আরো বিস্তারিত কথা হবে, জানা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইটিপির জন্য মনে প্রাণে প্রস্তুতি নেন, আমাদের সাথে থাকুন। যে কোনো ভাবেই হোক আমরা চেষ্টা করি যাতে আপনার আইটিপি পরীক্ষা খুব সহজ হোক, আপনি সেখানে সফল হন, সেই আশা রেখে এবং সবাইকে শুভকামনা জানিয়ে আজকের সেশনটা আমরা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।